গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দিরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আমি নিয়ে এসেছি, আজকে আমাদের রুটিন অনুযায়ী আমাদের জিওগ্রাফি ক্লাস ছিল। তো তোমরা জানো খুব ভালো করে যে আমরা রাত 8টার সময় প্রত্যেক দিন ফাউন্ডেশন ক্লাস করাচ্ছি। আমি তোমাদের ফাউন্ডেশন ক্লাস নিচ্ছি প্রত্যেক দিন, একদিন ইংলিশ ফাউন্ডেশন, একদিন জিওগ্রাফি ফাউন্ডেশন, এইভাবে আমাদের চলছে আপাতত। কিন্তু আস্তে আস্তে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো। তোমরা একদম টেনশন নেবে না যে জিওগ্রাফি হচ্ছে, ইংলিশ হচ্ছে, বাকিগুলো কবে হবে। অবশ্যই হবে, সময় লাগবে। ফাউন্ডেশন ক্লাস মানে তোমরা যারা যারা আছো তারা প্রত্যেকেই আশা করি নতুন। তো নতুনদের একটু হাত ধরে শেখানোর মতন করে আমি যা করাচ্ছি তোমাদের একবারে মোটামুটি যারা এমসিকিউ টাইপসের পরীক্ষাগুলো দেবে, যাদের অবজেক্টিভ কোশ্চেন আছে তাদের জন্য তো উপকারী হচ্ছেই, সাথে আমি এমনভাবে চেষ্টা করছি যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে, যারা মেন্সে বসবে, যেখানে যেসব মেন্সে এসআইয়ের মেন্স বলো, ডাব্লিউবিসিএসের মেন্স বলো, মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, এসবের মেন্সে যেখানে আমাদের ডেসক্রিপটিভ লিখতে হয়, সেখানেও যেন তোমরা খুব সুন্দর করে লিখে আসতে পারো। সেইভাবে আমি পুরো টপিকটাকে নিয়ে চলছি, যে প্রত্যেকটা ক্লাস এমনভাবে করাবো যাতে তোমাদের এমসিকিউ, দেখো ডেসক্রিপটিভ পড়লে এমসিকিউ এমনিই ক্লিয়ার হয়, এমসিকিউ এর মধ্যেই থাকে, আর এমসিকিউ প্র্যাকটিস তো আমাদের রেগুলার চলছে, সাথে তোমার ডেসক্রিপটিভও চলবে। ঠিক আছে, আমি ক্লাসে যাওয়ার আগে একবার বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে প্রত্যেক দিন নিয়ম করে ক্লাস হচ্ছে, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দ্বিতীয় কথা হলো, তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তাদেরকে বারবার করে বলছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা সব কিছু প্রোভাইড করি। আমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান টেলিগ্রাম চ্যানেলে দিই, তারপরে ডেলি ফ্রি মক টেস্ট আমরা ওখানে দিই, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট আমরা ওখানে দিই। ঠিক আছে, সমস্ত ক্লাসের এই যে পিডিএফ, এই আজ যে ক্লাসটা হবে এই ক্লাসের পিডিএফও আমরা ওখানে দিই। স্টাডি মেটেরিয়াল, যত স্টাডি মেটেরিয়াল আছে সব কিছু আমরা ওখানে প্রোভাইড করি। তোমাদের পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। কেউ যদি মনে করো, অনেকে বেশিরভাগই আছো যারা মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে, তাদের জন্য সমস্ত সাবজেক্টের বই কেনা সম্ভব নয়, এক একটা বইয়ের অনেক টাকা দাম। তো তোমার সমস্ত স্টাডি মেটেরিয়াল এখান থেকে তুমি সমস্ত কিছু, আমার নিজের হাতের নোট থেকে শুরু করে সমস্ত স্টাডি মেটেরিয়াল তুমি টেলিগ্রামে পেয়ে যাবে। সাথে সাপ্তাহিক ফ্রিতে ফুল মক টেস্ট পাবে, পুরো ফ্রিতে ফুল মক টেস্ট চলছে। মক টেস্টটা আপাতত এনটিপিসি রিলেটেড চলছে, এটা আমি একটু সামনের স্লাইডে গিয়ে বলে দিই। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে সবাই? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে আমাদের টেলিগ্রামে জয়েন করবে। চলো, টেলিগ্রামে জয়েন করতে গেলে তোমরা কী করবে, তোমরা অনেকেই আছো যারা জয়েন হতে পারছো না, তারা কী করবে, ভিডিওর নিচে দেখবে একটা মোর বলে অপশান আছে, ওখানে মোড়ে ক্লিক করলে তুমি আমাদের ডেসক্রিপশান বক্সে চলে যাবে। এবার ডেসক্রিপশান বক্সে যাওয়ার সাথে সাথে ওখানে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে টাচ করলে তুমি ডিরেক্ট টেলিগ্রামে জয়েন করতে পারবে। যদি সেখান থেকেও সমস্যা হয়, তোমরা টেলিগ্রামে যাবে, গিয়ে বিদ্যা মন্দির লিখে সার্চ করবে, বাংলা ইংলিশে দুটোতেই লিখবে বিদ্যা মন্দির বলে সার্চ করবে, দেখবে আমাদের এই যে লোগোটা বিদ্যা মন্দিরের, এই লোগোটা দেখতে পারবে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে, সবার জন্য ওপেন টু অল করা আছে, সবার জন্য ওপেন করা আছে, কোনো রেস্ট্রিকশান নেই, কোনো কিছু নেই, ডিরেক্ট তোমরা জয়েন করে যাবে। জয়েন করলে তোমরা দেখতে পাবে ওখানে রেগুলার সমস্ত কিছু ওখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর আমি একবার ক্লাসের রুটিনটা বলে দিই, আমাদের ক্লাসে যাওয়ার আগে রুটিনটা একবার বলে দেওয়া আমাদের দরকার, খুব স্পিডে বলে দিচ্ছি। আমাদের রেগুলার সকাল 8টার সময় হয় জিকে এমসিকিউ ক্লাস, যেটা আমাদের রেগুলার চলছে। ঠিক আছে, আর রবিবার দিনে সোম থেকে শনি হয়, এটা সোম থেকে শনি হয় আমাদের 40টা এমসিকিউ ক্লাস হচ্ছে। আর রবিবারে এটা 100 লেখা আছে, বাট এটা আপাতত 80টা করে হচ্ছে, কারণ এনটিপিসির একটু অ্যাডভান্স জিকে করাচ্ছি আমরা। এনটিপিসি যেহেতু পরীক্ষা আছে সামনে, এনটিপিসি আন্ডারে গেছে, তার জন্য এনটিপিসির জন্য এনটিপিসির পিওয়াইকিউ চলছে, এটা 80টা করে পিওয়াইকিউ চলছে। আর এগুলোও সত্যি বলতে আমাদের এমসিকিউ ক্লাসটা তোমরা করে দেখবে সকালে, যে স্যার এমসিকিউ ক্লাস নেন, আমি স্যারের ক্লাস দেখেছি, স্যারের কন্টেন্ট আমি দেখেছি, খুব সুন্দর কন্টেন্ট থাকে সেখানে। যা কোশ্চেন থাকে, কোশ্চেন লেভেলগুলো তুমি একবার দেখবে, অন্য অনেক জায়গাতে তুমি ক্লাস করে থাকবে, সেখানের কোশ্চেন লেভেল আর আমাদের কোশ্চেন লেভেলের মধ্যে অনেক ফারাক আছে, এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। ঠিক আছে, সাথে আমরা রাত 8টার সময় প্রত্যেক দিন ফাউন্ডেশন ক্লাস করছি, যেটা আমি নিই স্পেশালি। আর রবিবার দিন আমি ইংলিশ এমসিকিউ ক্লাস নিই, কালকেও হয়েছে ইংলিশ এমসিকিউ ক্লাস, খুব সুন্দর এমসিকিউ ক্লাস হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাচ্ছি আমরা। কোনো দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাচ্ছি, কোনো দিন প্রিপোজিশন করাচ্ছি, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে আমি এমসিকিউ করাচ্ছি। পরে মিক্স এমসিকিউ আনবো, এখন যেহেতু তোমরা নতুন তার জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন ক্লাস হচ্ছে, সেই ফাউন্ডেশন ক্লাসের উপরে বেস করে এমসিকিউ আমি নিয়ে আসছি। ঠিক আছে, এই দুটো হলো আমাদের ইউটিউব ক্লাসের রুটিন, যে আমরা এই দুটো ইউটিউব ক্লাস রেগুলার করছি। দিনের দুটো ইউটিউব ক্লাস হচ্ছে, সকাল 8টা, রাত 8টা, এই দুটো তোমরা অবশ্যই করবে। সাথে দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত 10টা, 3টে আমাদের মক নিই আমরা। দুপুর 12টার সময় সোম থেকে শনি ম্যাথ জিআই মক চলে। রবিবার দিন ফ্রিতে 100 নাম্বারের ফুল মক টেস্ট হয় রবিবারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, অবশ্যই তোমরা মকগুলোকে রিভিল করবে, কারণ ফ্রিতে এত সুন্দর মক কেউ দেবে না, মকের কোশ্চেন আমি নিজে হাতে সেট করি। ঠিক আছে, আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময়, প্রতিদিন সন্ধ্যে 6টার সময় আমাদের জিকে মক চলছে। এটা রবিবারে যেহেতু কাটা আছে, কিন্তু বর্তমানে এটা রবিবারেও চলছে। কেন চলছে, তার কারণ যেহেতু সামনে এনটিপিসির পরীক্ষা আছে,
তার জন্য এটা রবিবারে কন্টিনিউ করছি আমরা। রাত 10টার সময় আমরা ইংলিশ মক নিচ্ছি, এটা রবিবারে চলছে না, এটা এখন ইংলিশের সেমন কোনো পরীক্ষা নেই, যার জন্য ইংলিশ মকটা বর্তমানে বন্ধ আছে। মানে বন্ধ আছে না, সোম থেকে শনি হচ্ছে, কিন্তু রবিবার দিন ইংলিশ মক হচ্ছে না। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা আমাদের ক্লাসের রুটিনটা একবার বলে দিলাম। আর উল্লেখ্য, এই সকালের মানে প্রথমের দুটো ক্লাস সকাল 8টা রাত 8টা, এই দুটো ক্লাস হয় আমাদের ইউটিউব চ্যানেলে। আর 3টে মক 12টা 6টা 10টা, এই 3টে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, চলো এবার আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। আচ্ছা, ক্লাসের দিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিই আমরা কি পড়েছিলাম। আমরা এর আগে পর্যন্ত আমরা ভূগোল পড়তে গিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে, ভূগোল পড়তে গেলে অনেকগুলো ভাগের ওপর দিয়ে তোমাকে যেতে হবে। একটা যেটা ছিল আমাদের পৃথিবীর বাইরের ভাগ, যেখানে আমরা সবার প্রথমে নক্ষত্রকে পড়েছি। নক্ষত্রের পর আমরা তোমার সমস্ত গ্রহগুলোকে পড়েছি, গ্যালাক্সি পড়েছি, সমস্ত কিছু যা যা ছিল সমস্ত কিছু পড়েছি। বাকি সমস্ত গ্রহ পড়া হয়ে গেছে আমাদের। এবার স্পেশালি আমাদের নিজের গ্রহ পৃথিবী, যেখানে আমরা যার জন্য আমরা আছি, মানে আমরা যার জন্য আমরা এত মানে সমস্ত প্রাণ এখানে রয়েছে, সেই পৃথিবীকে খুব স্পেশালি সুন্দর করে পড়ব। পৃথিবীকে পড়তে গেলেও আমরা পৃথিবীর অনেকগুলো ভাগ করে পড়ি। প্রথম ভাগটা যেগুলো আমি বলেছিলাম যে যেগুলো ছোট ছোট ভাগ আছে সেগুলোকে আমি আগে কমপ্লিট করব। তার জন্যই আজকের প্রথম ভাগ হলো তোমাদের জিওলজি। আচ্ছা, জিওলজি কাকে বলে? সবার প্রথম কোশ্চেন, জিওলজি কাকে বলে? জিওলজি তাকে বলে যে আমরা যে পৃথিবীতে রয়েছি, পৃথিবীর বাইরের ভাগটা কিন্তু জিওলজি নয়। পৃথিবীর বাইরের ভাগটা জিওলজি নয়, পৃথিবীর ভিতরে মানে পৃথিবীর অভ্যন্তরে তুমি যদি মাটি খুঁড়ে ভিতরে ঢোকো, ওই ভিতরের অধ্যয়নকেই এখানে লেখা আছে পৃথিবীর অভ্যন্তরিক অধ্যয়নকে, অভ্যন্তরিক ভাগ নিয়ে পড়াশোনাকে বলা হয় জিওলজি। বোঝা গেল জিওলজি কাকে বলে? তোমাকে জিওলজি পড়তে হলে তোমাকে মাটি খুঁড়ে ভিতর পর্যন্ত যেতে হবে। কিন্তু সত্যি বলতে মাটি খুঁড়ে ভিতর পর্যন্ত এখনও পর্যন্ত একটা লিমিট পর্যন্ত আমরা যেতে পারি, তারপরে পর্যন্ত আমরা যেতে পারি না। মানে একটা লিমিট মানে কি, আমরা সত্যি বলতে পুরো পৃথিবীটা আমি যদি বলি, এখানে যদি ছবিটা আঁকি, যে এটা যদি পুরো পৃথিবী হয়, এটা পুরো পৃথিবী, এটা ধরো 100%, এই পুরো পৃথিবীর এইটুকু ভাগও আমরা যেতে পারি না। মানে এটা হলো 1%, কিন্তু এই 1%ও আমরা যেতে পারি না। এই 1%-এরও হাফের 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 হাফ, মানে ওই ধরো একটুখানি, মানে এটা যদি পুরো পৃথিবী হয় তাহলে আমরা এইটুকুটা একটুখানি যেতে পারি। ঠিক আছে, মানে তারপরে আমরা এখনও পর্যন্ত পৌঁছাতে পারি না। মানে এরকম কোনো অত্যাধুনিক মেশিন আসেনি এখনও পর্যন্ত যেটা আমাদের কাছে, যে আমাদের পৃথিবীর অনেক নিচ পর্যন্ত যাবে। পৃথিবী অনেক চওড়া, ঠিক আছে, অত পর্যন্ত আমরা যেতে পারি না। তো এবার তোমাদের কাছে কথা হলো, তাহলে আমরা পড়াশোনা করব কী করে, আর বিজ্ঞানীরা জেনেছে কী করে? বিজ্ঞানীরা বিভিন্ন তরঙ্গের মাধ্যমে, বিভিন্ন তরঙ্গ পাঠানো হয়েছে। যেমন আমাদের ভূমিকম্প হয়, ভূমিকম্প তরঙ্গ, তারপরে আমাদের জ্বালামুখী বাস্ট করে, লাভা বেরোয়, ম্যাগমা বেরোয়, সেখান থেকে তার উপরে গবেষণা করে, বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একটা মতে এসছে, সেই মতটাকে নিয়ে আমরা পড়াশোনা করি। আমরা প্রথমে কোন বিজ্ঞানী মত দিয়েছিল, তারপরে পরবর্তীকালে সেগুলো চেঞ্জ হয়েছে, কোন কোন বিজ্ঞানী দিয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। ঠিক আছে, এবার আমি বলি যে সবার প্রথম অ্যাডভার্ড সুয়েজ নামে একজন বিজ্ঞানী সবার প্রথম আসেন, যিনি অ্যাডভার্ড সুয়েজ যার নাম ছিল, সে প্রথম এসেছিল। প্রথম পর্যবেক্ষণ করেন যে পৃথিবীর মাটির নিচে প্রতি 32 মিটার নিচে নামলে, বুঝতে পারছো, প্রতি 32 মিটার, এটা ধরো স্থল, হ্যাঁ, স্থলের এই তুমি নিচে নামছো, এই 32 মিটার, এই স্থলের ধরো বর্তমান স্থলের টেম্পারেচার আমি ধরে নিলাম যে আমি ধরলাম যে 30, ঠিক আছে। এবার 30 এটা কিন্তু তোমার বাইরের, এটা বায়ুমণ্ডলের টেম্পারেচার কেবল, মানে এখন যদি আমি গরমকালের ওপরে বেস করি তো মোটামুটি 30 যদি থাকে নর্মাল ওয়েদার, তো 30 এটা কিন্তু বায়ুমণ্ডলের টেম্পারেচার। কিন্তু পৃথিবীর একটু নিচে টেম্পারেচার মোটামুটি 15-র কাছাকাছি নেমে যায়। ঠিক আছে, একটু নিচেই 15-র কাছাকাছি টেম্পারেচার, মানে ওটা হলো 15 ডিগ্রি টেম্পারেচারটা হলো একদম না ঠান্ডা না গরম, এরকম একটা টেম্পারেচার যেখানে তুমি খুব রিল্যাক্সে সমস্ত কিছু করতে পারবে। তারপরে তিনি পর্যবেক্ষণ করেন যে অ্যাডভার্ড সুয়েজ, তিনি পর্যবেক্ষণ করেন তুমি 32 মিটার নিচে যাচ্ছ। ধরো আমি আরেকবার ছবিটা আঁকি, যে এখানে ধরো এটা হলো স্থল, এটা কিন্তু স্থল, হ্যাঁ, এর তুমি 32 মিটার নিচে যাচ্ছ, এখানে ছিল 15-র পরে এখানে হয়ে যাবে 14, আবার 32 নিচে চলে যাবা তখন হয়ে যাবে 13, ঠিক আছে, তারপরে আবার 32 চলে যাবা তখন হয়ে যাবে 12। এইভাবে প্রতি 32 মিটার তুমি যখন নিচে চলে যাবা তখন তোমার 1 ডিগ্রি করে টেম্পারেচার বাড়তে থাকে। সরি, এখানে আমি 13 করে দিয়েছি, 1 ডিগ্রি করে টেম্পারেচার বাড়তে থাকে। মানে প্রথমে 15 থাকলে, আবার এটা আবার করি, যেখানে যদি 15 থাকে এরকম 32 গেলে 16 হবে, আবার 32 গেলে 17 হবে। আমি এটা উল্টো বলে দিয়েছিলাম, মানে উপরের দিকে যাওয়াটা বলে দিয়েছিলাম, মানে আমি কোর থেকে বলা শুরু করেছিলাম, এটা উল্টো হবে। মানে 1 ডিগ্রি করে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে, কী করতে বাড়তে থাকে, সেগুলো আমরা নিচে আলোচনা করবো এরপরে, ঠিক আছে।
এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে বাড়তে থাকে। এটা প্রথম কে আবিষ্কার করেন? যে এডওয়ার্ড সুয়েজ নামে একজন বিজ্ঞানী এসেছিলেন, যে প্রথম পর্যবেক্ষণ করেন যে পৃথিবীর নিচে প্রতি 32 মিটার নিচে গেলে, নিচে নামলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে। আচ্ছা, এডওয়ার্ড সুয়েজ পৃথিবীকে 3টি ভাগে ভাগ করেন। তিনি পৃথিবীর একদম উপরের অংশের নাম দেন শিয়াল, কারণ এই অংশে সিলিকন ও ম্যাগনেসিয়াম ছিল। সিলিকন আর ম্যাগনেসিয়ামের জন্য শিয়াল নাম দিয়েছিলেন। ঠিক আছে, সরি, সিলিকন আর অ্যালুমিনিয়ামের জন্য, এই যে সিলিকনের এস নিচে, অ্যালুমিনিয়ামের এল নিয়েছে অ্যালুমিনিয়ামের, তাহলে সিলিকন আর অ্যালুমিনিয়ামের জন্য শিয়াল নাম দিয়েছিলেন। আর পৃথিবীর দ্বিতীয় অংশের নাম দেন সীমা, কারণ এই অংশে সিলিকন ও ম্যাগনেসিয়াম ছিল। মানে সিলিকনের এস নিচে, ম্যাগনেসিয়ামের এম নিয়েছে। ঠিক আছে, এস আই নিয়েছে আর এম এ নিয়েছে, সীমা। ঠিক আছে, সীমা নাম দিয়েছে, দ্বিতীয় অংশের নাম দিয়েছে। আর তারপরে লাস্ট এবং পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকেল বেশি ছিল বলে এর নাম দেন নিফে। ঠিক আছে, নিকেলের জন্য নি নিয়েছে, আর মানে আয়রনকে এফি দিয়ে আয়রনকে বোঝানো হয়, তাই নিফে নাম দিয়েছে। বোঝা গেল কেন নাম, কি নাম দিয়েছে? নিফে নাম দিয়েছে। এটি মানে এটির কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল না। মানে এই যে এডওয়ার্ড সুয়েজ যেটা বলেছিলেন, এটির কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল না। এবার তোমাদের কাছে সবার কাছে একটু ধোয়া ধোয়া মতো, যে পৃথিবীর প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এই যে ব্যাপারগুলো বললাম, এটা তোমাদের কাছে সবই ধোঁয়াশা। তো এই ধোঁয়াশাগুলো ক্লিয়ার করার জন্য আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছি। ছবিটাকে আমি একটু দেখিয়ে দিই তোমাদের সামনে। এটা হলো ছবি। এবার তোমরা বলতে পারো এটা আবার কিসের ছবি? এটা হলো, আমি একটা স্লাইড নিই, একটা ছোট্ট একটা স্লাইড নিই। স্লাইড নিলে ভালো বোঝাতে পারবো। ধরো এটা পৃথিবী, সরি, এটা ধরো পৃথিবী। হ্যাঁ, এবার পৃথিবীর, এটা পুরো পৃথিবী। এবার আমরা কী করি, ন্যাচারালি দেখবে বাজারে তরমুজ যখন আমরা কিনতে যাই, দেখবে তরমুজকে এইভাবে কেটে রেখে দেয়, এইভাবে একটা কেটে রেখে দেয়। কেন কেটে রেখে দেয়? কারণ একদম এটা ধরো বিন্দু, মানে একদম মিডিল থেকে এইভাবে কেটে রেখে দেয়। এইভাবে কেটে রাখার পিছনে কারণ কি? তুমি যদি এই তরমুজটাকে যখন তুমি কিনতে যাবে, তোমাকে দেখানো হয় তরমুজের এই ভিতরের পোর্শনটা কতটা লাল, মানে কতটা ভালো এই ভিতরের পোর্শন, তা সেটা বোঝানোর জন্য কিন্তু কেটে রাখা হয়। তো যখন এইভাবে কেটে রাখা হচ্ছে, তো সে মানে ভিতরের পোর্শনকে বোঝার জন্য, ঠিক সেমনই পৃথিবীও ধরো, মানে যদিও আমি আগেও বলেছি পৃথিবী গোল নয়, তবুও আমরা মানে নিজের পড়াশোনার সুবিধার জন্য গোল হিসেবে ধরে নিই। তো যদি গোল হিসেবে ধরি, তার জন্য আমরা পৃথিবীকে এইভাবে একটা ভাগ করি, একটা পিস কেটে নিই পৃথিবী থেকে, যাতে আমরা এই অংশটাকেও পড়তে পারবো, এই অংশটাকেও পড়তে পারবো, এই অংশটাকেও পড়তে পারবো। এই 3টে ভাগ আছে পৃথিবীর। এই 3টে ভাগের পরবর্তীকালে আলাদা নাম হয়েছে, সেটা আমি একবার আমি প্রথম ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপরে পরবর্তীকালের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এটা প্রথম যিনি নাম দিয়েছেন, প্রথম একদম ফার্স্ট যিনি দেখেছিলেন, তার নাম ছিল এডওয়ার্ড সুয়েজ। এডওয়ার্ড সুয়েজ 3টি ভাগে ভাগ করেছিলেন, তিনিই প্রথম 3টি ভাগে ভাগ করেন। দেখো, এডওয়ার্ড সুয়েজের সিদ্ধান্ত বর্তমানে আর মানে গ্রহণযোগ্য নয়, কিন্তু গ্রহণযোগ্য না হলেও তিনি এমন সিদ্ধান্ত দিয়ে গেছেন যেগুলোর উপরে বেস করেই পরবর্তীকালের বিজ্ঞানীরা নতুন সিদ্ধান্তে এসছে। কিছুই করেনি, শুধু নামগুলোকে চেঞ্জ করেছে। বাকি আরও অনেক কিছু করেছে, যেগুলোতে তো আমাদের সুবিধার থেকে অসুবিধাই বেশি হয়েছে, মানে স্টুডেন্টদের জন্য, কারণ আরও বেশি নাম, কঠিন নাম চলে এসছে। এগুলোই আমার মাথায় বেশি ভালো ছিল, এগুলো পড়তে আমাদের সুবিধা হতো। যাই হোক, পরেরটুকু আমি একবার পড়ে দিই। ঠিক আছে, এই যে এখানে বলছে যে প্রথম এডওয়ার্ড সুয়েজ বলেন পৃথিবীর ঘনত্ব 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, প্রথম এডওয়ার্ড সুয়েজ যেটা পর্যবেক্ষণ করেন যে পৃথিবীর যে ঘনত্ব মানে তোমরা সবাই জানো, এখানে 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে একটা কিউবিক সেন্টিমিটারে একটা মানে সেন্টিমিটার কিউব মানে তো বোঝো না, ওটাও বুঝিয়ে দেবো, ওটা একবার বুঝিয়ে দিই। আচ্ছা, আমরা কিউব বুঝি, তারও কিউবের ছবিটা যদি কি আমি আনতে পারবো, একবার একটা সেকেন্ড দেখি কিউব আসে কিনা। এখানে চলে আসবে কিউবের ছবি। এই যে এটা একটা কিউবের ছবি, এটা একটা কিউব, সবাই লুডোর ছক্কা দেখেছো তো ওই রকম। এবার এই কিউবটার মধ্যে যতটা, এটা ধরো 1 সেন্টিমিটার, হ্যাঁ, এই প্রত্যেকটা লাইন ধরো 1 সেন্টিমিটার, মানে কিউবটার উচ্চতাও 1, কিউবটা মানে লেন্থও 1, ব্রেথও 1, হাইটও 1, সমস্ত কিছু 1, মানে এই যে উচ্চতা 1, ঠিক আছে, এর চওড়াতেও 1, আবার লম্বাতেও, মানে চারিদিকে কিউবটা 1 সেন্টিমিটার উঁচু। এইবার এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটারের মধ্যে যতটা জিনিস ধরবে সেটাই মানে তার ঘনত্ব। এবার সেই ঘনত্বে কি বলেছে, এই যে এর মধ্যে পৃথিবীর গড় বলে, এটা কিন্তু গড় অবশ্যই, এই যে 6 সেন্টিমিটার পার কিউব, এটা হলো গড়, কিন্তু সব জায়গাতে সমান নেই, কোথাও বেশি কোথাও কম আছে। যেমন পৃথিবীর কোরে অত্যাধিক ওজন, পৃথিবীর কোরে বললাম তো লোহা নিকেল থাকে, লোহা স্বাভাবিকভাবে ভারী বেশি, তার জন্য পৃথিবীর কোরে, এটা হলো গড় ওজন।
তো গড় ইনি কী বলেছেন 6 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে কী বোঝাচ্ছে? 6 মানে এই যে এই 1 সেন্টিমিটারের একটা কিউবের মধ্যে পৃথিবীর মাটি যদি তুমি ভরাট করো, সেই মাটিটার ওজন হবে 6 গ্রাম। সেই মাটিটার 6 গ্রাম ওজন হবে। 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে এটাই বোঝায় যে একটা 1 সেন্টিমিটার কিউবের মধ্যে যতটা মাটি ধরছে তার ওজন 6 গ্রাম। এটা কিন্তু গড়, আমি বারবার বলছি, এটা কিন্তু গড় ওজন বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছেন, আমি কিউবটা একবার মুছে দিই। তারপরে কি বলেছেন? এডওয়ার্ড সুয়েসের সিদ্ধান্ত না নিয়ে আধুনিকভাবে পৃথিবীকে ভাগ করা হয়। সেখানে পৃথিবীর সবথেকে উপরের অংশকে বলা হয় ক্রাস্ট, মাঝের অংশকে বলা হয় মেন্টাল, কেন্দ্রের অংশকে বলা হয় কোর। আচ্ছা, কি করেছে একবার শুধু দেখো। সে সবার উপরের অংশকে কি বলেছিল? সবার উপরের অংশকে বলেছিল শিয়াল, ঠিক আছে? তারপরের অংশকে বলেছিল তোমার সীমা। কোথায় গেল সীমা? এই যে সীমা। তারপরের অংশকে বলেছিল নিফে। এই তিনটে নামকে চেঞ্জ করে কি করলো? ক্রাস্ট করলো, মেন্টাল করলো, কোর পড়লো। তোমাদের অপশানে কিন্তু ক্রাস্ট, মেন্টাল আর কোর থেকেই আসবে, ঠিক আছে? তোমাদের সীমা নিফে, হ্যাঁ যদি বলে যে এডওয়ার্ড সুয়েসের নাম করে যদি আসে তাহলে সীমা নিফে আসতে পারে, বাট ওই মানে ক্রাস্ট, মেন্টাল আর কোর থেকে আসার চান্স সব থেকে বেশি, এটাই মাথায় রাখবে, ওইগুলোও মাথায় রাখবে। তারপরে বলছে যে এখানে বলছে যে ক্রাস্ট ও মেন্টালকে যে রেখা ভাগ করে তাকে বলা হয় মোহরেখা। মেন্টাল এবং কোরকে যে রেখা ভাগ করে তাকে বলা হয় গুটেনবার্গ রেখা। ক্রাস্টের মাঝে আবার দুটি রেখা অবস্থিত আছে। ক্রাস্টের মাঝে অবস্থিত রেখার নাম হলো কনরাড, মেন্টালের মাঝে অবস্থিত রেখার নাম হলো রেপেদি, আর কোরের মাঝে অবস্থিত রেখার নাম হলো লেহম্যান, ঠিক আছে? আচ্ছা, এই যে বলি যে মোহ, গুটেনবার্গ, ঠিক আছে, এই যে কনরাড, রেপেদি, লেহম্যান, এই প্রত্যেকটা এক একটা বিজ্ঞানীর নাম। এই বিজ্ঞানীগুলো এই রেখাগুলোকে আবিষ্কার করেছিল, তাই তারা নিজের নাম অনুসারে রেখাগুলোর নাম দিয়েছে। তাছাড়া আর কিছু না, এগুলো তোমাকে খাটনি করে মনে রাখতে হবে। আমি এর জন্যই বললাম যে যতক্ষণ পর্যন্ত এডওয়ার্ড সুয়েস নামকরণ করেছিল ততক্ষণ পর্যন্ত শিয়াল, সীমা, নিফে ছিল, মনে রাখা খুব কঠিন ছিল। কিন্তু তারপরেই দেখো ক্রাস্ট, মেন্টাল, কোর এই পর্যন্তও ঠিক ছিল। তারপরে আবার তাদেরকেও আবার ভাগ করা হলো। ভাগ করে নাম কি কি দেওয়া হলো দেখো, মোহ, গুটেনবার্গ, কনরাড, রেপেদি, লেহমান, এতগুলো নাম দেওয়া হলো। এবার এই নামগুলো তোমাদেরকে সচরাচর এরকমভাবে পড়লে মনে থাকবে না, আমি যদি বুঝিয়ে দিই তাহলে তোমাদের মনে থাকবে। আচ্ছা, আমি বোঝাতে গেলে ওর জন্য বলেছিলাম একটা ছবি এনেছিলাম, আমি ছবিটা একবার তোমাদেরকে দেখাই। ছবিটা হলো, এটা হলো ছবি। আমি ঠিক যেমন দেখালাম একটু আগে, যে আমরা কি দেখিয়েছিলাম, এই জায়গাতে আমি দেখিয়েছিলাম যে এরকম পৃথিবীকে আমরা এরকম তরমুজের মতন একটা পিস নিয়ে নিয়েছি, সেই পিসটার ছবি এটা। এই দেখো, এই হলো সেই পিসটা, বোঝা গেলো? এই হলো সেই পিস, তরমুজের একটা পিস, এই পিসের ছবি। আচ্ছা, আমি কি বললাম? সবার উপরের অংশ হলো ক্রাস্ট। এই যে এখানে ক্রাস্ট দেখতে পাচ্ছ, 0 থেকে 100 কিলোমিটার বিস্তৃত এই ক্রাস্টের বিস্তার। উপরে মাটির, এই যে মাটি থেকে নিচের 100 কিলোমিটার পর্যন্ত এই ক্রাস্ট, ঠিক আছে? তারপরে আছে মেন্টাল হলো এই যে 100 থেকে 2900 কিলোমিটার বিস্তৃত। সব থেকে বড় কিন্তু এই মেন্টালই, হ্যাঁ, সব থেকে বড় পৃথিবীর স্তরের মধ্যে সব থেকে বড় স্তর এই মেন্টাল। এই মেন্টাল মানে 100 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে আছে হলো এখানে 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 দেখো দুটো ভাগ করা আছে, একটা হলো আউটার আর একটা মানে ইনার, কিন্তু এই যে পুরো অংশটা এটাই হলো কোর। এই কোর হলো 2900 থেকে 6378 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এইবার লিথোস্ফিয়ার, এখানে দেখতে পাচ্ছ তোমরা লিথোস্ফিয়ার লেখা রয়েছে। লিথোস্ফিয়ার কাকে বলে? লিথোস্ফিয়ার এই যে বাইরের অংশটা, এই আমরা যেখানে আমরা থাকি আর কি, সেটা লিথোস্ফিয়ার। কিন্তু তার নিচে হলো ক্রাস্ট, তারপরে হলো মেন্টাল, তারপরে হলো কোর। আপাতত ক্রাস্ট, মেন্টাল, কোর এই তিনটেকে মাথায় রাখো যে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এবার বাকি জিনিসগুলো আমি তোমাদেরকে এইবার ক্লিয়ার করে বলি। যে এখানে আর একটা জিনিস আমি বলেছিলাম যে এই প্রত্যেকটা ভাগের মধ্যেও আবার নাম রেখেছে। কেমনভাবে নাম রেখেছে আমি একবার এই জায়গাটা পুরো একবার ক্লিয়ার করে মুছলে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? যে এই দেখো, এই যে সবার প্রথম ক্রাস্ট, এই ক্রাস্টকেও আবার দুটো একটু মোটা কালি নিই, তাহলে ভালো বুঝতে পারবে। কোন কালিটা নিই? ব্লু দেখা যাবে? ব্লুটাই নিই, একটু মোটা করে নিই। এই যে ক্রাস্টকে এইরকমভাবে দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে? এই দুটো ভাগে ভাগ করেছে। এই দুটো ভাগে ভাগ করে যে লাইনটা তৈরি হয়েছে না, এই মানে প্রথমত আমাদের কি মাথায় রাখতে হবে? যে ক্রাস্ট আর এই যে মেন্টাল, এটা হলো ক্রাস্ট, এটা ক্রাস্ট আর এটা মেন্টাল। ক্রাস্ট আর মেন্টালের মধ্যে দিয়ে একটা লাইন গেছে, মেন্টাল আর কোরের মধ্যে দিয়ে একটা লাইন গেছে। টোটাল তাহলে আমার দুটো লাইন পেলাম। এই দুটো লাইনের নাম সবার আগে আমাকে মাথায় রাখতে হবে। প্রথম লাইনটার নাম হলো মোহ, এই প্রথম লাইনটার নাম হলো মোহ।
মোহ। আর দ্বিতীয় যে লাইনটা গেছে মেন্টাল আর কোরের মাঝে, এই মেন্টাল আর কোরের মাঝের লাইনটার নাম হলো গুটেনবার্গ। এখানে লেখা যাবে না গুটেনবার্গ, শুধু গু লিখে রাখলাম। এটার নাম হলো গুটেনবার্গ, ঠিক আছে, গুটেনবার্গ লাইন। এই মোহ বলো গুটেনবার্গ বলো, এই দুটোই বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীরা নিজের নাম অনুসারে, এই বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল, তার নাম অনুসারে নামগুলো রেখেছে। এই নাম তোমাদেরকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। এই পর্যন্ত আমি একটু মুছে দিই ব্যাপারটাকে। এর পরেরটা কি বোঝাবো? এর পরেরটা বোঝাবো হলো তোমার যে প্রত্যেকটা, এই যে আমি বললাম যে ক্রাস্ট আর মেন্টালের মাঝে একটা লাইন আছে, ঠিক আছে, এই যে এই লাইনটা ক্রাস্ট আর মেন্টালের মাঝে, তারপরে মেন্টাল আর কোরের মাঝেও একটা লাইন আছে। তারপরে বিজ্ঞানীদের এইগুলো করেও শান্তি হয়নি, স্টুডেন্টদেরকে জ্বালাতন করার জন্য আরও লাইন টেনেছে। কেমনভাবে আরও লাইন টেনেছে আমি তোমাদেরকে দেখাই। যে এই যে ক্রাস্টের মধ্যে দিয়েও আর একটা লাইন টেনেছে, মানে ক্রাস্টকে দুভাগে ভাগ করে দিয়েছে, মেন্টালকেও দুভাগে ভাগ করে দিয়েছে, কোরকেও দুভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। মানে তাহলে টোটাল লাইন কতগুলো হয়ে গেল? লাইন আমাদের 1 2 3 4টে লাইন হয়ে গেল, তাই তো? 4টে লাইন হয়ে গেল তো, সরি 5টা লাইন, আমি সেটাই ভাবছিলাম 5টা লাইন হয়ে গেল। মানে প্রথমটার মাঝে 2টো লাইন, তারপরে মেন দুটোকে ভাগ করার জন্য নীল বর্ডার দিয়ে যে লাইনটা, সেই লাইনটা, তারপরে আবার মেন্টালকে 2টো লাইন, তারপরে আবার নীলটা হলো আমার মেন্টাল আর কোরকে ভাগ করে, আবার লালটা দেখতে পাচ্ছ কোরের মাঝে 2টো লাইন। এবার আমাদের মনে রাখতে হবে যে এই মাঝের লাইনগুলোকে কি বলে। মাঝের লাইনগুলোকে কি বলে আমি এখানে সেটাই লিখে দিয়েছি, যে ক্রাস্টের মাঝে অবস্থিত, এই যে ক্রাস্টের মাঝে অবস্থিত রেখার নাম কনোরাড। তাহলে এই যে ক্রাস্টের মাঝে যে রেখাটা, আমি একটুখানি মুছি, এই যে ক্রাস্টের মাঝে যে রেখাটা, এই রেখাটার নাম হলো কনোরাড। কনটুকুই লিখলাম কারণ এরপরে আর জায়গা নেই, কনোরাড লিখলাম। তারপরে এইটুকু তো আমি জানি যে এইটুকু, এটার নাম মোহ, আমি জানি যেটা নীল রয়েছে মিডিলে, এটা মোহ জানি, ঠিক আছে। আর পরের নীলটা হলো গুটেনবার্গ, এই পর্যন্ত আমরা জানি। আর মেন্টাল, এই দেখো মেন্টালের মাঝে অবস্থিত রেখার নাম হলো রেপেদি। তাহলে মেন্টালের মাঝে অবস্থিত এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম রেপেদি। রেপেটুকুই লিখলাম, আর জায়গা নেই, রেপেদি, ঠিক আছে। তারপরে হলো কোরের মাঝে অবস্থিত রেখার নাম হলো লেহম্যান। কোরের মাঝে অবস্থিত রেখা, এই যে কোরের মাঝে অবস্থিত রেখা, এটার নাম হলো লেহম্যান, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? দেখো এগুলো তোমাকে মনে রাখতেই হবে, এগুলো তো কোনো এভাবে হয় না যে ট্রিক্স তুমি মানে করেলে মনে রাখতে পারো, বিভিন্ন রকমভাবে ট্রিক্স তুমি তোমার মতন তৈরি করতে পারো, করে মনে রাখতে পারো, কিন্তু আমাকে পড়াতে হবে, তোমাকে মনে রাখতে হবে, এটা হলো মেন কথা। মনে না রাখা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। এবার আমরা আসি পরেরটুকু কী বলছে, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে এই পর্যন্ত কাকে কোনটা বলে? পরে বলছে যে পুরো পৃথিবীর সব থেকে পাতলা ভাগ ক্রাস্ট। আমি কি বললাম যে পুরো পৃথিবীর মধ্যে আমি প্রথমে বললাম না যে পৃথিবীর নিচে আমরা যেতেই পারি না, পৃথিবী কতটুকু গেছি, সব থেকে পাতলা হলো আমার ক্রাস্ট। আমি যদি একটা পৃথিবীর ছবিটা যদি একটু নিয়ে নিই, পৃথিবীর ছবিটা, এক সেকেন্ড, রাউন্ড ফিগারটা গেল কোথায়? ঠিক আছে, এই যে পৃথিবীর ছবিটা নিলাম, এই পৃথিবীর মধ্যে আমি কি বললাম, পৃথিবীকে 3টে ভাগে ভাগ করা হয়। আমি পৃথিবীকে এইখানে এইভাবে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে যদি ভাগ করে নিই, এই যে প্রথম এই যে রেডটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ক্রাস্ট। এটা পুরো পৃথিবীর মাত্র 1%, মাত্র 1%। তারপরে আমি যদি ব্লুটা নিই, ব্লু কালি দিয়ে করছি, এই যে এটা হলো আমাদের মেন্টাল, ঠিক আছে। এই যে পুরো এটা হলো আমাদের মেন্টালটাই সব থেকে বড় হলো আমাদের মেন্টাল। কত? পুরো পৃথিবীর 83% মেন্টাল। আর বাকি অংশ যতটা পড়ে থাকলো সেটা হলো আমাদের কোর কতটা আছে তাহলে? কোর, এই যে এই কালো অংশটা, এটা হলো কোর। এই কোর আছে 16% কোর আছে, বোঝা গেল? এই যে এখানে সেটাই বলা আছে যে পুরো পৃথিবীর সব থেকে পাতলা ভাগ ক্রাস্ট 1%, পুরো পৃথিবীর সবথেকে মোটা ভাগ মেন্টাল 83%, পুরো পৃথিবীর 16% জায়গা জুড়ে আছে কোর। কোর পৃথিবীর মধ্যে 16% জায়গা জুড়ে আছে। এই পর্যন্ত ক্লিয়ার? আর আমরা মেনলি, তুমি একটা জিনিস ভাববে যে এই যে মেন্টাল বলো, কোর বলো, এখানে আমাদের দ্বারা পৌঁছানো সম্ভবই না। আমি কি বললাম? পুরো পৃথিবীর 1% হলো ক্রাস্ট, আর সেই 1%টা 100 কিলোমিটার। প্রথমেই পড়ে আসলাম না, যে এখানে পড়ে এসেছি, কোথায় গেল, কোথায় পড়লাম, এখানে কোথাও একটা ছিল,
আমি তোমাদেরকে বলেছি, তো সেখানেও পড়েছি হয়তো 100 কিলোমিটারটা, না পড়লেও হয়তো পরে আসবেন, পড়িনি হয়তো হয়তো পরে আসবে। আর যাই হোক 100 কিলোমিটার মানে যে 1%ই 100 কিলোমিটার, আমরা 100 কিলোমিটার পর্যন্ত এখনও পৌঁছাতেই পারিনি। আমরা যত খনিজ পদার্থ, কয়লা বলো, লোহা বলো, মানে যত যত মেটাল যা কিছু পাই, সমস্ত কিছু কিন্তু আমরা পাই কিন্তু ক্রাস্ট থেকে। আমরা ক্রাস্ট থেকে ওগুলো পাই, কিন্তু ক্রাস্টে কিন্তু ওগুলোর উৎপত্তি না। অ্যাকচুয়ালি এই যে ক্রাস্ট, এটাই হলো শক্ত ভাগ। এই ক্রাস্ট হলো শক্ত কিন্তু সলিড, যেটার উপর আমরা রয়েছি মাটি। তারপরে যে মেন্টাল রয়েছে না, এই মেন্টাল কিন্তু মোটেও সলিড নয়। মেন্টাল লিকুইডও নয়, আবার সলিডও নয়। কেমন টাইপসের মেন্টালের আকৃতি, মানে না লিকুইড না সলিড, প্লাজমা আকৃতি। কেমন বোঝাবো, তুমি ধরো সবাই সিন্নি দেখেছো তো, সিন্নি প্রসাদ হয়, ওই সিন্নি যেরকম আকৃতি, না পুরো লিকুইড না পুরো সলিড, একটু গাঢ় গাঢ় টাইপসের, ওই রকম টাইপের হয় মেন্টাল। তাহলে এবার একটা জিনিস ভাবো, যে আমাদের মাটি যার উপরে আমরা বাস করছি, সেটা দাঁড়িয়ে আছে এমন একটা জিনিসের ওপরে যেটা না লিকুইড না সলিড। মানে মানে স্বাভাবিকভাবে সেটা নড়াচড়া তো করবে জেনুইনভাবে, যদি সেটার উপরে সেটা যদি জোরই না থাকে তো নড়াচড়া করবে। এই নড়াচড়ার ফলেই আমাদের পৃথিবী, মানে আমাদের দেশ মহাদেশ তৈরি হয়েছে। এগুলো আমরা পরের ইয়েতে আসবো, কীভাবে নড়াচড়া করছে, কী করছে। এখানে যতটুকু বোঝানো ততটুকু বুঝিয়ে দিই, যে এটা হলো ওই রকম অবস্থাতে। আর এই ভিতরে একদম কোর অবস্থা, এখানে তো একদম জ্বলন্ত ম্যাগমা, বিভৎস অবস্থা খারাপ। এখানে গেলে মানুষ টেম্পারেচারে মরে যাবে, মানে প্রচণ্ড টকবক টক করে ফুটছে। অ্যাকচুয়ালি সমস্ত কিছু থাকে এখানে, মিডিলে বহুত ধাতু আছে যেগুলো বের করা সম্ভব না, পুরো একদম তরল আকারে রয়েছে। তারপরে উপরে মেন্টালে আছে কিছুটা প্লাজমা আকারে। এবার এই আমরা কি করে পাই, এবার তোমরা বলতে পারো স্যার তাহলে তো আমরা খনিজ পদার্থ পাচ্ছি, আমরা কি করে পাচ্ছি? অ্যাকচুয়ালি খনিজ পদার্থগুলো যখন ভিতরে তো ফুটতে থাকছে, গরম তো ফুটতে ফুটতে যখন এরকম বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, কিছু কিছু খনিজ পদার্থ কিছু বাইরে পুরো বেরিয়ে এসে জ্বালামুখী সৃষ্টি করে, কিন্তু বেরিয়ে এসে জ্বালামুখী সৃষ্টি করে। কিন্তু যারা বেরোতে পারে না, তারা এসে এই ক্রাস্টের মধ্যে এসে জমা হয়ে যায়। ওই ক্রাস্ট থেকে আমরা খুঁড়ে বের করি, বুঝে গেলো? ক্রাস্টের মধ্যে এসে জমা হয়ে যায়, থাকে কিন্তু মেন্টাল থেকেই এসে হচ্ছে। মানে মেনলি আমরা যে খনিজ পদার্থগুলো পাচ্ছি না, ওগুলো ওই মেন্টালের বমি বলতে পারো। মেন্টাল বমি করেছে, তাই আমরা নিচ্ছি। মানে আমরা যা পাচ্ছি পুরো পৃথিবীর 1%ও নয়, তারপরে বাকি ভাবো 99% ভিতরে রয়েছে বহুত পৃথিবী খনিজ সম্পদে পরিপূর্ণ, কিন্তু বের করতে পারবো না। আমাদের কাছে এরকম অত অত্যাধুনিক টেকনোলজি এখনো এসে পৌঁছায়নি যে আমরা বার করতে পারবো এগুলোকে, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের স্লাইডের দিকে যাই। এই পর্যন্ত এটা সবার কাছে ক্লিয়ার, যে ছবিটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে পৃথিবী যখন তৈরি হয়েছিল। পরের স্লাইড বলতে কি, মেনলি আমাদের পৃথিবীর উৎপত্তি। আমি বলেছি পৃথিবী পড়ছি মানে পৃথিবীর উৎপত্তিটাও পড়বো। দেখো, অনেকের অনেক রকম থিওরি আছে। যেমন আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা বড় কোনো গ্রহ নক্ষত্র ছিল, সেখান থেকে ভেঙে আমাদের পৃথিবী একটা টুকরো মাত্র, যার মাধ্যাকর্ষণ শক্তি আছে, যেটা আমি আগের ক্লাসে বলে এসেছি, পুরো ক্লিয়ার করে বুঝিয়ে এসেছি তোমাদের কাছে। যারা আমি বারবার বলছি, যারা প্রথম থেকে ক্লাস দেখছো না, আজকে যারা ক্লাসে জয়েন করছো, তারা আমাদের 1 নাম্বার ক্লাস থেকে দেখো। পুরো জিওগ্রাফি ফাউন্ডেশন বলে একটা প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট থেকে দেখা শুরু করো। না হলে তুমি এখানে এসে মধ্যেখান থেকে কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, যদি আজকে থেকে কেউ করা শুরু করো, সেও বুঝতে পারবে, কিন্তু এই ব্যাপারগুলো যেগুলো আগে আমি বলেছি সেগুলো তার ডবল করে বলবো না। তো তার জন্য বলছি প্রথম থেকে তোমাদের দেখাটা জরুরি। তো তোমরা অবশ্যই দেখবে প্রথম থেকে ক্লাসগুলো। এবার বলছে পৃথিবী যখন, আমি এটা বলার আগে একটা কথা বলে দিই, যে থিওরি কিন্তু অনেক আছে। তুমি অনেক থিওরি দেখেছো, শুনেছো, বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘুরে বেড়ায় যে পৃথিবী কীভাবে তৈরি হয়, পৃথিবী প্রথমে কেমন ছিল, প্রথমে গরম ছিল, তারপরে ঠান্ডা হলো, এরকম প্রচুর থিওরি ছিল। কিন্তু আমি যে থিওরিটা বলবো, সেটা মানে বৈজ্ঞানিকভাবে মান্যতাপ্রাপ্ত থিওরি। আমি সেটাই এখানে আলোচনা করবো। যেটা মান্যতাপ্রাপ্ত নয়, সেটা আমি আগেই বলে দেবো, যেটা একটা থিওরি আছে, এই বিজ্ঞানী বলেছিল, কিন্তু পরে এই বিজ্ঞানীর কথাটা বর্তমানে মানা হয় না, সেটাও আমি তোমাদেরকে সমস্ত কিছুতে বলে দিয়েছি। যেটা মান্যতাপ্রাপ্ত আমি সেটা তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, এখানে প্রথমে আগে পড়ে দিই, তারপরে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। বলছে পৃথিবী যখন তৈরি হয়েছিল, তখন পৃথিবী লাল আগুনের গোলা ছিল। ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং পৃথিবী 2টি স্তরে ভাগ হয়ে যায়। একটি হলো পেন্থালাসা, যা পৃথিবীর বাইরের দিকে ঠান্ডা অংশ, আর একটি হলো পেনজিয়া, যা পৃথিবীর ভিতরের গরম অংশ। তোমরা এখন কিচ্ছু বুঝতে পারবে না, আমি শুধু রিডিং পড়ছি, এখন বোঝার চেষ্টা করো না, একবার শুধু শুনে নাও। এরপর পেনজিয়া আবার 2টি ভাগে ভাগ হয়ে যায়। উপরের অংশকে বলা হয় আঙ্গারা ল্যান্ড, আর নিচের অংশকে বলা হয় গন্ডোয়া ল্যান্ড। এবং মাঝে একটি সাগরের উৎপত্তি হয়, তার নাম হলো তেথিস সাগর। তেথিস সাগরের নাম তোমরা অনেকবার শুনেছো। এবার বুঝতে পারবে তেথিস সাগরটা কোথায় ছিল, আর তেথিস সাগরটা গেলই বা কোথায়। তেথিস সাগরের এখন আর তেথিস সাগর নামে কোনো সাগর নেই, কিন্তু সেই সাগরের উপরেই আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এইটুকু বলে দিই, সবাই এত শুনেও থাকবে, আমি আরেকবার ক্লিয়ার করে বলে দেবো। আচ্ছা, আঙ্গারা ল্যান্ডের আরেক নাম লারেসিয়া, আর গন্ডোয়া ল্যান্ডের আরেক নাম জম্বুদ্বীপ। ঠিক আছে,
জম্বুদ্বীপ নামটাও তোমরা শুনেছো অনেকবার। এবার আমি এই জিনিসটাকে পুরো ডেসক্রাইব করে বোঝাই। ধরো আমি একটা স্লাইড নিই, নতুন একটা স্লাইড নিই যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ধরো পৃথিবীর, আমি পৃথিবীর ছবিটাও নিয়ে নিই। একটু বড় করে নিলাম যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, পৃথিবী এরকম ছিল। এবার পৃথিবী যখন আস্তে আস্তে ধীরে ধীরে মানে পৃথিবী যখন তৈরি হলো, সবার প্রথম যখন তৈরি হলো তখন একটা আগুনের গোলা ছিল, গরম আগুনের গোলা ছিল। আস্তে আস্তে দিন গেছে, মানে একদিন দিনে হয়নি, কিন্তু কয়েক লাখ বছর চলে গেছে। আস্তে আস্তে ঠান্ডা হতে থেকেছে। ঠান্ডা হওয়ার ফলে সবার প্রথমে পৃথিবীর বাইরের অংশটা ঠান্ডা হয়েছে। পৃথিবীর বাইরের অংশটা ঠান্ডা হওয়ার ফলে পৃথিবীর ভিতরের অংশটা গরমই থেকে গেছে। আমি আর একটা নিই, একটা বাইরের অংশ করি, একটা ভিতরের অংশ করি। এই দেখো, এটা একটা বাইরের অংশ, একটা হলো ভিতরের অংশ। এই যে বাইরের অংশটা, এটা ঠান্ডা হয়ে গেছে, হয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়েছে। রাসায়নিক বিক্রিয়া হলে অক্সিজেন আর তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের জল উৎপন্ন হচ্ছে। জানো, এই মানে H2O জলের সঙ্গে হাইড্রোজেন অক্সিজেন কোনো একটা সমান অনুপাতে বিক্রিয়া হয়েছে। হওয়ার ফলে মানে এই যে এই দুটো হাইড্রোজেন অক্সিজেন মিলে বিক্রিয়া করে আমাদের জল যেভাবে তৈরি হয়, জলের সূত্র আর কি H2O, সেভাবে আমাদের জল সৃষ্টি হয়েছে। তাহলে এই অংশটাকে আমি পুরো জল দিয়ে পরিপূর্ণ করে দিই। ঠিক আছে, এই অংশটা আমি প্রথমে পরিপূর্ণ করে দিই জল দিয়ে। এই অংশটা পুরো জল আছে, হ্যাঁ, এই পুরো অংশটা জলে পরিপূর্ণ হয়ে গেছে। সবার কাছে আশা করি ক্লিয়ার যে এই পুরো অংশটা জলে পরিপূর্ণ হয়ে গেছে, বেশি করতে গেলে সময় নষ্ট হবে। এই ধরো এটা পুরো জল, কিন্তু এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা এখনও পর্যন্ত মানে আগুনের গোলা আছে, মানে গরম আছে। গরম থাকার ফলে আস্তে আস্তে এটা যখন ঠান্ডা হতে দেখেছে, ঠান্ডা হওয়ার ফলে এটা তখন ল্যান্ডে পরিণত হয়েছে। এটা তখন ল্যান্ড হয়ে গেছে, মানে মাটি হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা পুরো মাটি হয়ে গেছে। এটা ধরো এরকম মাটি হয়ে গেছে, হ্যাঁ। এবার এই মাটিটাকে নিয়ে কি হয়েছে, এই মানে দুটো স্তর তৈরি হলো, একটা ঠান্ডা যেটা জল, আর একটা গরম যেটা মাটি, যেটাতে বর্তমানে আমরা বসবাস করি। কিন্তু আমি দেখতে পাচ্ছি, তুমি বলবে যে আমরা বসবাস করি, আমরা তো এরকমভাবে বসবাস করি না। আমরা পুরো পৃথিবীর চারিদিকে, কোথাও একটা মহাদেশ, কোথাও আর একটা মহাদেশ সেরকম রয়েছে। কিন্তু আমরা তো তাহলে, মানে আমি বলছি যে আমরা এক জায়গাতে বসবাস করছি, কিভাবে পসিবল হচ্ছে, তাই তো? তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে কীভাবে পসিবলটা হচ্ছে। এবার এটাই আমাকে বোঝানোর, আমি তার আগে একবার দেখিয়ে দিই কী বলছে। যে পুরো পৃথিবী, মানে পৃথিবী যখন তৈরি তখন দুটো আগুনের গোলা ছিল, ধীরে ধীরে ঠান্ডা থেকে দুটো স্তরে ভাগ হয়। একটি হলো পেন্থালাসা, যা পৃথিবীর বাইরের স্তর। এই যে এটা হলো পেন্থালাসা, এটা হলো পেন্থালাসা। এই পর্যন্ত লিখে রাখলাম পেন্থালাসা। আর একটা হলো পেনজিয়া। কোথায় গেলো? এই যে পেনজিয়া। আর এটা হলো আমার এই রেডটা হলো পেনজিয়া, এটা হলো আমার পেনজিয়া। ঠিক আছে, পেনথালাসা আর পেনজিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেল। এইবার কি বলছে দেখো, এইবার বলছে যে পেনজিয়া আবার দুটি ভাগে ভাগ হবে। দেখো কোথায় গেল, দুটি ভাগে ভাগ, গরম অংশ। আচ্ছা, এরপরে পেনজিয়া, দেখো এরপরে পেনজিয়া আবার দুটি ভাগে ভাগ হয়ে যায়। এবার পেনজিয়াকে আমি দুটি ভাগে ভাগ করি। পেনজিয়াকে দুটি ভাগে ভাগ করতে গিয়ে আমি আর একটা স্লাইড নিই, যেখানে আমি পেনজিয়াকে আবার ভালো করে আঁকি। এই ধরো এটা হলো পেনজিয়া। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা পুরো এরকম রয়েছে, এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিভাবে দুটো ভাগে ভাগ হচ্ছে, এই রকম একটা ভাগ তৈরি হচ্ছে, আর এই রকম একটা ভাগ তৈরি হচ্ছে। দুটো ভাগে, একটু এটাকে একটু নিচে আঁকতে হবে। এই যে এইরকম একটা দুটো ভাগ, এই জিনিসটাই কিন্তু, এটাই কিন্তু এটা। ঠিক আছে, এই যে এটাকে যদি এরমভাবে রেখে দিই তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে, কিন্তু এরমভাবে তো হয়নি। তো এইটা হলো পেনজিয়া, এর বাইরে কিন্তু জল আছে। এই যে এদিকটাই কিন্তু, এদিকটাই কিন্তু পুরোপুরি জল, এসব দিকে কিন্তু পুরোপুরি জল। হ্যাঁ, তুমি এগুলোকে একটু অ্যাজাম্পশন নিনো যে এদিকটা পুরোপুরি জল আছে। তো এবার এটা দুটো ভাগে ভাগ হচ্ছে। দুটো ভাগে ভাগ হওয়ার ফলে আমি একটু এই জিনিসটাকে একটু মুছি। আচ্ছা, মোছার দরকার নেই। এরকম দুটো ভাগে ভাগ হচ্ছে, আমি একটু পুরো ব্যাপারটা কী করে, হ্যাঁ, এরকম দুটো ভাগে ভাগ হলো। ভাগ হওয়ার পরে কি বলছে দেখো, বলছে যে দুটি ভাগে ভাগ হয়। এই উপরের অংশকে বলা হয় আঙ্গারা ল্যান্ড। এই যে উপরের অংশটা হয়ে গেল, এটা হলো আঙ্গারা ল্যান্ড, আর এটা হলো গন্ডোয়া ল্যান্ড। ঠিক আছে, এটাই বলেছিল যে আঙ্গারা ল্যান্ড আর নিচের অংশ গন্ডোয়া ল্যান্ড। ঠিক আছে, এর মাঝে একটি সাগরের উৎপত্তি, তার নাম তেথিস সাগর। সাগরটা কী করে হলো? কারণ জানি যে এই যে এগুলো পুরো জল ছিল, এই জল তো যখন দুটি ভাগে ভাগ হলো, জল তো ভিতরে ঢুকে যাবে। জল তো এই জায়গাতে, এইখানে নীলটা, এটা তো পুরো জল হয়ে গেল। এবারে এই জলটা যেখানে হলো, যে আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়া ল্যান্ডের মাঝে যে জলটা তৈরি হলো, এই জলটার নাম হলো, এই জলটা হলো তেথিস সাগর। এটাই তেথিস সাগর কিন্তু। এবারে এই তেথিস সাগরের গল্পটা কি আছে, যে এই আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়া ল্যান্ড দুটো ভাগে ভাগ হয়ে গেল। হওয়ার পরে আঙ্গারা ল্যান্ড নিজের জায়গাতে স্থির থাকলো, কিন্তু গন্ডোয়া ল্যান্ড
আবার সমস্ত কিছু এইভাবে ভাগ হতে থাকলো। ভাগ হওয়ার ফলে গন্ডোয়াল্যান্ডের থেকে কিছু টুকরো ভাগ হয়ে আমি আর একটা ছবি নিই, তাহলে ভালো বুঝতে পারবে যে এটা হলো আমার আঙ্গারাল্যান্ড। একটু নিচে আঁকি, ধরো এটা হলো আমার গন্ডোয়াল্যান্ড। এবার এখান থেকে এটা একটা টুকরো, এই টুকরোটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে আঙ্গারা ল্যান্ডের সাথে গিয়ে ধাক্কা দিল। কিছু বিভিন্ন দিকে ছিটকাচ্ছিল, এই গন্ডোয়াল্যান্ড থেকে এখানে একটা টুকরো ছিল, এখানে একটা টুকরো, এখানে একটা টুকরো, এখানে একটা টুকরো, বিভিন্ন দিকে এরকম টুকরো ছিটকে যাচ্ছিল, ভাগ হয়ে যাচ্ছিল। এবার এই ভাগের ফলে একটা টুকরো এসে এই আঙ্গারা ল্যান্ডের সাথে ছিটকালো। কিন্তু এই যে এখানটায় তো 33 সাগর ছিল, এর মাঝে তো 33 সাগর ছিল, কিন্তু এরকম ছিটকানোর ফলে এরকম করে একটা টুকরো আসছে, এসে যখন ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার ফলে আঙ্গারা ল্যান্ডও নিজের জায়গায় যখন স্থির হয়, যখন সমান কোনো বস্তু, আমি একটু এই জায়গাটা একটু আঁকি, হ্যাঁ, ব্যাপারটা যে ধরো এদিক থেকে কোনো একটা জিনিস আসছে, আবার এদিক থেকে এটা স্থির রয়েছে। এবার যখন এর মুখে এসে ধাক্কা দেবে, তখন পসিবিলিটি কি আছে? হয় পসিবিলিটি একটা এরকম নিচে চলে যাবে, একটা এরকম উপর দিয়ে উঠে যাবে, এটাই তো পসিবিলিটি আছে। আর না হলে দুটোই এরকম এসে ধাক্কা মেরে এরকম উপরে উঠবে, আবার এরকমভাবে উপরে উঠবে, পসিবিলিটি এটাই আছে, তাই না? কিন্তু দুটো ক্ষেত্রেই দেখো যে মাটিটা সেটা উপরের দিকে উঠছে, মাটি তো উপরের দিকে উঠছে। এইবার এই উপরের দিকে ওঠা মাটি বর্তমানে কোনটা জানো? আমাদের হিমালয় পাহাড়। এই যে গন্ডোয়া ল্যান্ড যখন এসে আঙ্গারা ল্যান্ডের সাথে ধাক্কা দিয়েছিল, তখন এই ধাক্কার ফলে এই যে এইরকম উপরে উঠে গেছিলো, এই উঠে যাওয়ার ফলে আমাদের হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তার জন্য তুমি এবার এই যে নড়াচড়াটা, এটা কিন্তু এখনও স্থির নয়। এখনও তুমি শুনতে পাবে যে হিমালয় পর্বতের হাইট বেড়েছে, মাঝে মাঝেই শুনবে যে হাইট মাঝে 2-4 বছর অন্তর পরীক্ষা করা হয়, দেখা যায় 1-2 সেন্টিমিটার করে বাড়ছে। কেন বাড়ছে? কারণ এই গন্ডোয়াল্যান্ড এখনও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এখনও উপরের দিকে ঠেলছে, এখনও কন্টিনিউয়াসলি ঠেলতে আরও হাইট বাড়ছে, এভাবে হাইট বাড়তে থাকছে। তার জন্য এইভাবে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি। আর হিমালয় পর্বতের অনেকবার পরীক্ষা করে দেখা গেছে, হিমালয় পর্বতের উপর থেকে সামুদ্রিক মাছের মানে দেহাবশেষ পাওয়া গেছে, জীবাশ্ম পাওয়া গেছে, তারপরে কুমিরের জীবাশ্ম পাওয়া গেছে, তিমির হাড় পাওয়া গেছে। এবার এই এত উঁচু হিমালয় পর্বতের উপরে তিমি কি উড়তে গেছিলো? তিমি নিশ্চয়ই উড়তে পারতো না যে ওখানে যাবে, বা মাছ উড়তে পারতো না ওখানে যাবে। তখন বিজ্ঞানীরা এই এসছে যে 33 সাগরটা ছিল, এই যে 33 সাগরটা ছিল না মাঝে, এই 33 সাগরের উপরেই তো আমাদের গন্ডোয়াল্যান্ড এসছে। অ্যাকচুয়ালি আমরা বর্তমান যে বাস করছি, আমি তুমি সবাই আমরা রয়েছি 33 সাগরের উপরে। আমাদের ভারতবর্ষটা গন্ডোয়াল্যান্ডের একটা অংশ। গন্ডোয়াল্যান্ড থেকে উপরের দিকে এসে 33 সাগরের উপরে এসে 33 সাগরের জলফল কোথায় ছিটকে ফিটকে চলে গেছে। কিন্তু 33 সাগরের যে মাটি ছিল, যেহেতু ধাক্কা খেয়ে মাটি উঁচু হয়ে গেছে, ওই মাটি অ্যাকচুয়ালি ছিল 33 সাগরের নিচের মাটি। যে মাছগুলো বর্তমানে জীবাশ্ম পাওয়া যাচ্ছে, সেই মাছগুলো কোনো একদিন ভেবেছিল আবার জল হবে, তার জন্য ওখানে ছিল। কিন্তু সে মরে ওখানে আপাতত ওর কঙ্কাল পাওয়া যাচ্ছে এখন আপাতত। মাঝে পরীক্ষা করলে কঙ্কাল পাওয়া যায়, মাছের কঙ্কাল পাওয়া যায় হিমালয় পর্বত থেকে। সেইভাবে আস্তে আস্তে শক্ত হয়ে এরকম পাহাড় হয়েছে। কিন্তু হিমালয় পর্বত কিন্তু বেশি শক্ত নয়, হিমালয় পর্বত কিন্তু ভঙ্গিল পর্বত। তুমি নাম শুনেছ হিমালয় পর্বতকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। কারণ হিমালয় পর্বতে, তার জন্য দেখবে উত্তরাখণ্ডে মাঝেই ওইরকম ল্যান্ডস্লাইড হয়, যে মাঝে দেখবে ল্যান্ডস্লাইড হয়ে প্রচুর লোক মারা যাচ্ছে, উত্তরাখণ্ডে শুনতে পাবে। তারপরে আমাদের হিমাচল প্রদেশে শুনতে পাবে, এরকম প্রচুর ঘটনা ঘটে। কারণ এটা ভঙ্গিল পর্বত। সবথেকে পুরনো পর্বত আমাদের ভারতের মধ্যে, সবথেকে পুরনো পর্বত আরাবল্লী পর্বত। কিন্তু আরাবল্লী ক্ষয়জাত পর্বত, বর্তমানে ক্ষয়ে যাচ্ছে আরাবল্লী পর্বত, ওটা সবথেকে পুরনো পর্বত। কিন্তু হিমালয় কিন্তু নতুন পর্বত, বেশি দিন বয়স নেই হিমালয় পর্বতের, নবীন ভঙ্গিল পর্বত। বেশি দিন বয়স না, তাও মোটামুটি ধরে নাও 50 লাখ বছর বয়স তো হবেই। ভূগোলে আমি আগেই বলেছি, ভূগোলে ওই 2-4 লাখ 50 লাখকে বেশি দিন ধরা হয় না। এখনও বৃদ্ধি পাচ্ছে হিমালয় পর্বত, এখনও বড় হচ্ছে, এখনও ওর বয়স হয়নি, এখনও বাড়ছে আর কি। এখন যুব অবস্থায় আছে, এখনও বৃদ্ধ হয়নি। ইয়াং ছিল, তোমার বাচ্চা ছিল, কিশোর ছিল, কিশোর থেকে এখন যুব অবস্থা, এখন ইয়াং। এরপরে এখনও বুড়ো হবে, এখনও দেরি আছে হিমালয় পর্বতের বুড়ো হওয়ার। তো ওর জন্য হিমালয় পর্বত ওইভাবে সৃষ্টি। হিমালয় পর্বত 33 সাগরের মাটি দিয়েই সৃষ্টি। আমরা যেখানে রয়েছে, আমাদের পায়ের নিচে কোনো এক সময় 33 সাগর ছিল, কিন্তু আমরা গন্ডোয়াল্যান্ড থেকে উঠে এসেছি। তার জন্য এবার এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি আর একটা ছবি তোমাদের সামনে নিয়ে এসেছি। সেই ছবিটা দেখালে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কি। দেখো, এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। তোমরা সবাই ওয়ার্ল্ড ম্যাপকে চেনো, ওয়ার্ল্ড ম্যাপকে দেখেছো। এবার ওয়ার্ল্ড ম্যাপের আমি একটা জিনিস তোমাকে জাস্ট দেখাবো, তাহলে তোমাদের চোখের সামনে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কি বোঝাতে চাইছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে ব্রাজিলের এই পোর্শনটাকে একবার একটু তাকিয়ে দেখো, যে ব্রাজিলের এটা যদি আমি একে সরিয়ে নিয়ে গিয়ে যদি আমি এখানে ফিট করি, দেখো ফিট হয়ে যাবে না? পুরো এক্স্যাক্ট লেগে যাবে, দেখো লাগবে। আবার এই জায়গাটা রয়েছে, এই যে ছোট্ট এইটুকু, এটাকে তুমি ফিট করে এই জায়গায় লাগিয়ে দাও, দেখো লেগে যাবে। সেরকম
আমি কি বললাম যে প্রথমে ছিল একটা বড়, এর চারিপাশে এরকম জল ছিল, এটা একটা মিডিলে ছিল, এটা বিভিন্নভাবে চারিদিক প্রথমে দুটো ভাগে ভাগ হলো, দুটো ভাগে ভাগ হওয়ার ফলে তারপরে বিভিন্ন চারিদিকে ছিটকাতে থাকলো, সেই ছিটকা এই যে এইগুলো সেই ছিটকে বিভিন্ন কিছু আলাদা, কেউ বড় ছিটকেছে, কেউ ছোটো ছিটকেছে, এও তো রয়েছে। আর এই যে এখান থেকেই আমি একবার ক্লিয়ার করে দেখাই, এই যে এই একটা ছোটো টুকরো দেখতে পাচ্ছ তো, এই ছোটো টুকরোটা এখান থেকেই ভারত ছিটকে গেছে, ভারতকে এই জায়গায় এনে ফিট করবে, ফিট হয়ে যাবে, ঠিকঠাক করে ফিট করলে ফিট হয়ে যাবে। এখান থেকে ছিটকে গিয়ে গিয়ে এখানে ছিল হলো তোমার আঙ্গারা ল্যান্ড, আঙ্গারা ল্যান্ডের সাথে গিয়ে ধাক্কা মেরে এখানে আমাদের পর্বতের সৃষ্টি হয়েছে, এখানে আমাদের ভারতের এই জায়গাটা করে আমাদের হিমালয় পর্বত আছে। এবার এখনও বলছে যে আফ্রিকার এই জায়গা থেকেও নাকি ফাটল ধরেছে, হয়তো কয়েক লক্ষ বছর পরে এটাও আস্তে আস্তে ফাটল ধরেছে, মানে এটাও আস্তে আস্তে এদিকে সরছে, কয়েক লক্ষ পরে এদিকে সরতে মানে কয়েক লক্ষ বছর পরে আমরা থাকবো না, যারা থাকবে তারা হয়তো দেখতে পারবে এখানে সে আবার ধাক্কা মারছে, মেরে এখানে দেখো কেরালের এখানে এরকম হিমালয়ের মতন একটা পর্বত তৈরি হয়ে যাবে আবার, মানে এরকম সরতে থাকছে। এবারে সরার পিছনে কারণ হলো আমাদের মানে থিওরি আছে, প্লেট বিভিন্ন রকম থিওরি আছে। প্রথম যে মানে যে প্লেট আছে, মানে মহাদ্বীপগুলো যে নড়াচড়া করে, এই নড়াচড়ার পিছনে মোট টোটাল 3টে লোক থিওরি দিয়েছিল, 3জন ব্যক্তি দিয়েছিল, একজনের নাম ছিল টেলার, একজনের নাম ছিল বিগনার, একজনের নাম হলো হ্যারি হ্যাস, ঠিক আছে। তার মধ্যে বিগনার আর হ্যারি হ্যাসের থিওরিটা বেশি প্রথমে বিগনার বলেছিল যে এই যে মহাদ্বীপগুলো, এই প্রত্যেকটা মহাদ্বীপগুলো চলমান চলতে গিয়ে এরকম বিভিন্ন আলাদা আলাদা দিকে ছিটকে গেছে। তার থেকে এই যে ভারতের নিচে ছোট্ট একটুখানি শ্রীলঙ্কা দেখা যায়, দেখবে ভারতের নিচে শ্রীলঙ্কা দেখা যায়, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যদি দেখাতে পারি, একটুখানি দাঁড়াও। এই দেখো ভারতের নিচে, এই দেখো শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাটা ভারতের নিচে আস্তে আস্তে শ্রীলঙ্কাটা আটকে গেছে, মানে এখানে ঝুলে গেছে, ঠিক আছে। ঠিক সেই রকমই তুমি এখানে এখানে তুমি লাক্ষাদ্বীপ দেখতে পাবে, এখানে লাক্ষাদ্বীপ দেখতে পাবে, এখানে মালদ্বীপ দেখতে পাবে, এরকম তুমি যদি মানে করতে থাকো, এরকম ছোটো প্রচুর এরকম ছোটো বিন্দু দেখতে পাবে, মানে প্রচুর এখানে যেতে যেতে অনেক, সবাই তো যেতে পারে না, কেউ তো ছিটকে চলে গেছে, ওই ছিটকে যেতে যেতে ওই রকম সৃষ্টি হয়ে গেছে। এবার এরাও কিন্তু নড়াচড়া করছে, এই নড়াচড়া প্রথম এই থিওরিকে দিয়েছিল যে এরকম নড়াচড়া করে বা কিছু এরকম, প্রথম থিওরি দিয়েছিল আমাদের হলো বেগনার আর কি, বেগনার নয়, বেগনার ওনার নাম, বেগনার প্রথম থিওরি দিয়েছিল। কিন্তু তিনি মানে উপর থিওরি দিয়ে ছেড়ে দিয়েছিলেন, যে তিনি কি বলেছিলেন যে প্রত্যেকটা যে মানে মহাদ্বীপগুলো রয়েছে, এই যে মহাদ্বীপ এক একটা মহাদ্বীপ রয়েছে, এই মহাদ্বীপগুলো নড়াচড়া করে, তারা স্থান পরিবর্তন করে। কিন্তু পরে হ্যারি হ্যাস নামে একজন বিজ্ঞানী এসেছিল, যে প্লেট টেকটনিক থিওরি দিয়েছিল। তোমরা শুনেছো যে প্লেট টেকটনিক থিওরি আছে, প্লেট টেকটনিক থিওরি তিনি দেন, তিনি প্লেট টেকটনিক থিওরি দিয়ে বলেন যে পৃথিবীতে বড় 7টা প্লেট আছে, বড় প্লেট 7টা আছে, আর ছোট 20টা মতো প্লেট আছে, সেই প্লেটগুলো স্থির নয়। এবার ব্যাপার হলো কেন স্থির নয়, তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, একটা স্লাইড নিলে ভালো করে আবার বোঝাতে পারবো। প্রথমেই বলেছিলাম যে আমাদের পৃথিবীকে যদি আমি এইভাবে কাটি, সবার প্রথমে আমাদের ছিল ক্রাস্ট, তারপরে ছিল মেন্টাল, তারপরে ছিল কোর, এটা হলো ক্রাস্ট, তারপরে ছিল মেন্টাল, এম লিখলাম, তারপরে সি লিখলাম, কোর, ঠিক আছে। ক্রাস্ট মানে ক্রাস্ট এটা হলো শক্ত, কিন্তু এটা তো লিকুইড পোর্শনে আছে, মানে লিকুইড না প্লাজমা আকারে আছে। এবার যখন এর উপরে ক্রাস্ট দাঁড়িয়ে রয়েছে, এবার ক্রাস্ট লিকুইডের উপরে তো নড়াচড়া স্বাভাবিক, এরকম নড়াচড়া করবে তো। এবার এই নড়াচড়া করে, এবার এই প্লেটগুলো বিভিন্ন বলেছে যে 7টা বড় প্লেট আছে, যেটা আমাদের হ্যারি হ্যাস বলেছে। সবার প্রথম তো আমাদের বেগনার কি বলেছিল যে শুধু মহাদ্বীপগুলো নড়াচড়া করে, কিন্তু পরে হ্যারি হ্যাস ভিতর পর্যন্ত গিয়ে দেখেছে যে 7টা বড় প্লেট আছে আর 20টা ছোট প্লেট রয়েছে, সেই প্লেটগুলো নিজেদের মধ্যে নড়াচড়া করছে। কেন নড়াচড়া করছে? কারণ নিচে তো লিকুইড আছে, ওই নড়াচড়া করার ফলে একটা প্লেট আর একটা প্লেটের সাথে এসে ধাক্কা মারে, মাঝে দেখবে ছোট ভূমিকম্প হয়, সুনামি, সমস্ত কিছুই হয় আমাদের এই প্লেটের নড়াচড়ার ফলে, ঠিক আছে। এই প্লেট যখন নড়াচড়া করে, আর একটা যখন সমুদ্রের নিচের প্লেট নড়াচড়া করবে, খুব অত্যাধিক পরিমাণে নড়াচড়া হয়, তখন সমুদ্রের নিচে ভূমিকম্প সৃষ্টি হয়। সমুদ্রের নিচের ভূমিকম্পকে আমরা ভূমিকম্প বলি না, তখন কী হয়, সমুদ্রের নিচে ভূমিকম্প সৃষ্টি হওয়ার ফলে জলের উচ্ছ্বাস ঘটে, জল প্রচুর ফ্লোতে, মানে সমুদ্রের নিচে জল যখন বিশাল জোরে নাড়াবা, তখন তো বিভৎসভাবে নড়ে আমাদের মাটিতে এসে আছড়ে পড়ে, তাকে আমরা সুনামি বলি। সমুদ্রে সুনামি হয়, আর মাটিতে হলে ভূমিকম্প হয়। সুনামি আর ভূমিকম্পের থিওরি একই, মানে সুনামিতে জল আছড়ে পড়ে, ভূমিকম্পে মাটি নড়ে, দুটোতেই কিন্তু সেই প্লেটেরই কেস, প্লেটই নড়ছে, দুটোতেই একই ব্যাপার আছে। তো এটাই বোঝানোর যে হ্যারি হ্যাস বলেছিল ওই প্লেটগুলো ওর জন্য নড়াচড়া করে, তার জন্য এইভাবে সৃষ্টি, ঠিক আছে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এই জিনিসটা আমি নিয়েও এসেছি, হয়তো লিখে দেখি একবার, নিয়ে এসেছি মনে হয়তো নিয়ে এসেছি, হ্যাঁ এখানে নিয়ে এসেছি হয়তো, আচ্ছা হ্যাঁ এখানে লেখা আছে যে প্রথম পৃথিবীতে, লাল কালিটা নেই,
যে পৃথিবীতে মহাদ্বীপগুলি বিভিন্ন ভাগে ভাগ ভাগ হয়ে যাওয়ার সিদ্ধান্ত মোট 3জন ব্যক্তি দেন। এই যে যেটা বললাম, টেলার, বেগনার আর হ্যারি হ্যাস। তার মধ্যে বললাম বেগনার কী দিয়েছিল, বেগনার দিয়েছিল যে মহাদ্বীপগুলি ভাগ হয়ে যায়, কিন্তু হ্যারি হ্যাস প্লেট টেকটনিক সিদ্ধান্ত দেন। এই যে প্লেট টেকটনিক সিদ্ধান্ত কে দিয়েছিল, হ্যারি হ্যাস। হ্যারি হ্যাস প্লেট টেকটনিক সিদ্ধান্ত দেন। হ্যারি হ্যাস বলেন পুরো পৃথিবীতে মোট 7টি বড় প্লেট আছে আর 20টি ছোটো প্লেট আছে। ঠিক আছে, এই যে বললাম যে কেবল যেটা বোঝালাম যে 20টি ছোটো প্লেট আছে, এই প্লেটগুলো নিজেদের মধ্যে নড়াচড়া করছে, তার ফলে এটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, পৃথিবীর প্লেট আনুমানিক 100 কিলোমিটার চওড়া মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এই যে প্লেটটা আমি কিভাবে বোঝাবো, এক সেকেন্ড, আমি যদি এটা বোঝাই যে এটা তো ক্রাস্ট, এই যে ক্রাস্টের এই যে একটু মোটা কালি নিই আর নীল নিই, তাহলে বুঝতে পারবে। এই যে ক্রাস্টের এইটা ধরো প্লেট, এবার এর মধ্যে কিন্তু 7টা ভাগ আছে, এরকম আরও ছোটো ছোটো ভাগ আছে। এই যে এর যে চওড়া, এই যে এখান থেকে এই যে প্লেটটা, এই যে নীল যেটা, এই মোটা নীলটা, এই নীলটাই শুধুমাত্র চওড়া হলো আমার 100 কিলোমিটার। এগুলো না কিন্তু, এই যে এগুলো না কিন্তু, এই যে নীল প্লেটটার চওড়াই 100 কিলোমিটার, সেটাই বলেছিল প্রথম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? যে পৃথিবীর প্লেট আনুমানিক 100 কিলোমিটার, আনুমানিক, যদিও এগুলো পুরো অ্যাপ্রক্স মানে পুরো এক্স্যাক্ট ভ্যালু না, অ্যাপ্রক্স ভ্যালু। ঠিক আছে, আর তারপরে বলছে যে সমুদ্রের নিচে ম্যাগমা দ্বারা নির্মিত পাহাড়কে রিফ বলা হয়। সমুদ্রের নিচে কীভাবে ম্যাগমা দ্বারা নির্মিত পাহাড় আছে, আমি কি বললাম যে ম্যাগমা থাকে কোথায়, আর একবার দেখাই। ম্যাগমা থাকে আমার এখানে থাকে, এই যে এই অংশে থাকছে, ঠিক আছে, মানে মেন্টালে থাকছে ম্যাগমা। এবার ম্যাগমা যখন উপরের দিকে উঠছে, কোনো ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে পারে, কোনো ম্যাগমা এই ক্রাস্টের মধ্যে থেকে যায়। ক্রাস্টের মধ্যে যেগুলো থেকে যাচ্ছে তাদের সেখান থেকেই আমরা বিভিন্ন খনিজ পদার্থ তুলছি। কিন্তু যারা বাইরের দিকে বেরিয়ে আসছে, আমি একবার ছবিটা একটু ভালো করে আঁকি, একটু মুছে দিই, মুছে আবার ক্লিয়ার করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ দেখো, আমি যদি এইভাবে আঁকি যে পুরো এটা ছিল, এবার এটা ক্রাস্ট ছিল, এটা মেন্টাল ছিল, এটা কোর ছিল। আমি একবার লিখে দিই, CR লিখলাম ক্রাস্টের, এটা M লিখলাম মেন্টালের, এটা কোর COR, এটুকুই লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এটুকু তো বুঝতে পারবা যে কাস্ট, মেন্টাল, কোর। আচ্ছা, এবার মেন্টাল থেকে ম্যাগমা ধরো এরকমভাবে বেরোতে কেউ এখানে আটকে গেল ক্রাস্টের মধ্যে। সেখান থেকে গিয়ে এই যে এখান থেকে এটা থেকে গিয়ে আমরা খনিজ পদার্থ তুলছি। কিন্তু কেউ এরকম বেরিয়ে আসে, তাকে আমরা জ্বালামুখী বলছি। কিন্তু কখনো এই যে যেটা বেরিয়ে আসলো, এখানে ধরো এটা ভূমি ছিল, তাই এরকম জ্বালামুখী বেরোলো। কিন্তু এখানে যদি জল থাকে, ধরো এটা জল, এখান দিয়ে কোনো একটা ম্যাগমা বেরোচ্ছে, বেরিয়ে জলের বাইরে আর বেরোতে পারবে না, কারণ যখনই ম্যাগমা আসছে, আমি একবার বাইরেটুকু মুছি, এই যে যখন এখান থেকে ম্যাগমা আসছে, জলের সাথে স্পর্শ করার সাথে সাথে ম্যাগমা ঠান্ডা হওয়ার ফলে কি হচ্ছে, জলের মধ্যেই শক্ত হয়ে যাচ্ছে। ম্যাগমা শক্ত হয়ে ন্যাচারালি আমরা কী দেখেছি, পাহাড় এগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, মানে পাথর হয়ে যায় ম্যাগমা ঠান্ডা হয়ে। তো ঠান্ডা হয়ে উঁচু পাহাড়ের সৃষ্টি করে, সেটাই বলা হচ্ছে যে সমুদ্র নিচে ম্যাগমা দ্বারা নির্মিত পাহাড়কে রিফ বলা হয়। মানে কেমন, এরকম ধরো, এটা ধরো সমুদ্র রয়েছে, এটা এর মধ্যে এরকম ম্যাগমা দ্বারা এরকম লম্বা এরকম একটা এরকম রিপ তৈরি হয়। এগুলোকে মানে যে পাহাড় তৈরি হয় সেগুলোকে রিপ বলা হয়, লম্বা পাহাড় তৈরি হয়। মানে ওগুলো কিন্তু ওই ম্যাগমাগুলো এরকমভাবে বেরোতে চেষ্টা করেছিল, কিন্তু বেরোনোর আগে এরকম আটকে গেছে, দিয়ে এরকম শক্ত হয়ে গেছে, শক্ত হওয়ার ফলে একটা রিপ তৈরি হয়েছে। আচ্ছা, সব থেকে বড় রিপ আছে আটলান্টিক মহাসাগরে, 6000 কিলোমিটার লম্বা। মানে এই যে লম্বাটা, একবার এক সেকেন্ড দাঁড়াও, এই ধরো যে এটা ধরো আটলান্টিক মহাসাগরে রয়েছে, এটার এই যে লম্বাটা, 6000 কিলোমিটার। এটা সব থেকে বড় আছে পৃথিবীর মধ্যে, সব থেকে বড় রিফ হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে, যার মানে লম্বা হলো 6000 কিলোমিটার উঁচু এর। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় প্লেট প্রশান্ত মহাসাগরের প্লেট। বলেছিলাম যে পৃথিবীতে টোটাল বড় 7টা প্লেট আছে আর 20টা ছোটো প্লেট আছে, তার মধ্যে সব থেকে বড় প্লেট হলো প্রশান্ত মহাসাগরের প্লেট। আর আমরা কিন্তু এশিয়ান প্লেটের মধ্যে আছি, আমাদের এশিয়ান প্লেট, ওদিকে তোমার ইউরোপিয়ান প্লেট, প্রচুর প্লেট আছে। প্লেটের নামগুলো আমি পরে পড়াবো তোমাদের সমস্ত কিছু। জাপানে প্রচুর, মানে জাপানে কেন অত ভূমিকম্প হয় তার পিছনে পড়াবো, কারণ জাপান এমন জায়গায় অবস্থা। আমি একটুখানি বলেই দিই, ধরো এই জাপানটা আছে, আমি একবার এটাকে পুরো মুছি দিয়ে জুম করে একটু দেখিয়ে দিই। দেখো, জাপান আছে, এখানে আছে জাপান, ঠিক আছে, এই দেখো এটা হলো জাপান, এই জায়গাটা করে জাপান আছে। ঠিক আছে, এইবার জাপানে এখানে একটা প্লেটের শেষ, এখানে একটা প্লেটের শেষ, এখানে একটা প্লেটের শেষ, এখানে মানে সমস্ত প্লেটের মাঝে অবস্থিত জাপান। তো যে প্লেটই একটু নড়বে
জাপানকে একটু নড়িয়ে দিয়ে চলে যাবে। মানে ওর জন্য জাপানে মানে সবসময় জাপানে ভূমিকম্প মাঝে মাঝেই হয়, কারণ কোনো না প্লেট তো সবসময় নড়ে আছে, ছোটো বড়ো সব প্লেট আছে এখানে, কিন্তু এই সমস্ত প্লেট বললাম সব প্লেটগুলো কিন্তু বড় নয়, ছোটো ছোটো প্লেট। এই ছোটো প্লেটগুলো তো নড়াচড়া করছে, ওই যখনই নড়াচড়া করে এ প্লেট এসে ওর সাথে একটু ধাক্কা মারছে, ও প্লেট এসে ওর সাথে একটু ধাক্কা মারছে, তার ফলে যে যাকেই ধাক্কা মারুক না কারণ মধ্যখান থেকে ক্ষতি জাপানেরই হচ্ছে। কিন্তু জাপান এত ক্ষতির ফলেও কিন্তু জাপান এখন বিভৎস উন্নত। তারা এই ভূমিকম্পর এই প্রতিকূল পরিস্থিতিকে যেভাবে মানিয়ে নিয়ে নিজেদের দেশ তৈরি করেছে, মানে ধারণার বাইরে। ওরা বিভৎস ওদের ভৌগোলিক অবস্থা খুব খারাপ। মানে ভূমিকম্প তো হয়েই যায়, ওরা বাড়ি ঘরদোর সেইভাবে বানিয়েছে ভূমিকম্পের ফলে। তারপরে ওদের উপরে পরমাণু অ্যাটাক একমাত্র পৃথিবীতে ওদের উপরেই করা হয়েছিল। হ্যাঁ, তারপরেও ওরা এত সুন্দর নিজেকে গুছিয়ে নিয়েছে। জাপানের কিন্তু নিজস্ব আর্মি নেই, তোমরা যারা জানো কিনা জানি না, জাপানের কিন্তু নিজস্ব আর্মি নেই। জাপান মানে আমেরিকা জাপানকে আর্মি প্রোভাইড করে, মানে জাপানের দায়িত্ব, রক্ষার দায়িত্ব আমেরিকার হাতে, ঠিক আছে, আমেরিকা দেয়, জাপানের নিজস্ব সেনাবাহিনী নেই। এগুলো পরে পড়াবো, এগুলো হিস্ট্রি পড়াতে গিয়ে তোমাদেরকে এগুলো পড়তে হবে, পলিটি পড়তে গিয়েও পড়তে হবে এগুলো। হিস্ট্রি পলিটি যখন আমি পড়াবো তখন তোমাদেরকে এগুলো পড়াবো। এখন আমি ভূগোল পড়াই, ভূগোল আমি এইসব বলতে শুরু করলে বলেই যাই, ঠিক আছে। যদিও এগুলো কোনো খারাপ জিনিস না, তোমাদের পরীক্ষাতে আসবে, অবশ্যই আসবে, কিন্তু যখন যেটা টপিক সেটা পড়ানোই ভালো। তো এই পর্যন্ত সবার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্লেট হলো প্রশান্ত মহাসাগরের প্লেট, ঠিক আছে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাস। যে মেন হলো আমরা কি পড়লাম, আমরা পড়লাম কি আজকে, যে পৃথিবীর উৎপত্তি পড়লাম, পৃথিবীর ভিতরটা পড়লাম। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা জ্বালামুখী পড়বো, ঠিক আছে। তারপরে পাথর যা যা আছে, ভূমিকম্প কী করে হয়, সুনামি কী করে হয়, জ্বালামুখী কীভাবে বেরোয়, সমস্ত কিছু আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? একবার হ্যাঁ বলো, জোরে করে সবাই হ্যাঁ বলো যে সবার কাছে ক্লিয়ার আছে, আমরা যেন শুনতে পাই যে সবাই বলছো যে সবার কাছে ক্লিয়ার। যদি কারোর কাছে ক্লিয়ার না থাকে, আমি আবারও বলছি যে প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস হতে গেল, আমি চাইলে আরও পড়াতে পারি, কিন্তু বেশি পড়ালে তোমরা মনে রাখতে পারবে না। এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ দেখে প্রত্যেকটা যে নামগুলো বললাম, যে বিজ্ঞানীর নামগুলো, আমি যতগুলো নাম তোমাদের বিজ্ঞানীর বলেছি, যে মোহ আছে, গুটেনবার্গ রয়েছে, তারপরে যে এখানে বললাম টেলার, বেগনার, হ্যারি হ্যাস, যত নামগুলো বলেছি, প্রত্যেকটা জায়গার যে নাম বলেছি, তেতিস সাগর বলেছি, তারপরে তোমার জম্বুদ্বীপ বলেছি, লারেসিয়া দ্বীপ বলেছি, যতগুলো নাম বলেছি, নামগুলো তোমরা মনে, আঙ্গারা ল্যান্ড, গন্ডোয়া ল্যান্ড, এই নামগুলো তোমরা মনে তো এমনি এমনি থাকবে না, পড়তে হবে তোমাদেরকে। পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো ক্লাস হওয়ার সাথে সাথে, ওই পিডিএফটা দেখে একবার পড়বে। আমি বারবার করে বলেছি যে একটা খাতা করবে, সেই খাতাতে আমি যখন পড়ানোর সময় খাতাতে কিচ্ছু লিখবে না, ভালো করে বুঝবে, কারণ আমি পড়িয়েছি কম, এনেছি কটা পেজ, 4টে পেজ, তার মধ্যে বুঝিয়েছি তোমাদের ব্যাপারটা কোথাতে কী হয়। যখন আমি পড়াবো খুব ভালো করে বুঝবে, পরে নিজের ভাষায় নিজের মতো করে নোট করবে, তাহলেই মনে থাকবে। আমার করা নোট বা আমার দেখা পিডিএফে মনে থাকবে না। আর পিডিএফ ডাউনলোড করার পরে সেটা ফোনের মানে ফাইলের মধ্যেই পড়ে থাকবে, পরে আর পড়া হয় না। নিজের খাতায় নোট করলে সেটা পরে পড়া হয়, পরীক্ষার আগে কুইক রিভিশন করা যায়, ঠিক আছে। তাহলে সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। সামনে পরীক্ষা আসছে, ভোট তো বেরিয়ে গেল, রেজাল্টও আউট হয়ে গেল, এরপরেই নেক্সট তোমাদের মানে এবার শুধু অপেক্ষা কবে নতুন ফর্ম বেরোবে, পুরনো যে করা ফর্ম রয়েছে সমস্ত কিছুর পরীক্ষা হবে। চিন্তা করো না, হতেই হবে, কারণ প্রচুর ভ্যাকান্সি ফাঁকা পড়ে রয়েছে, সরকারকে নিতেই হবে, ঠিক আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে সিলেকশন তোমরাও পাবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, প্রথম আজ যে ক্লাস দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবো, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে আজকে পিডিএফটাই পাবে না, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন তোমাকে করতেই হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি সব দিই। ইউটিউবে তো দিতে পারি না, ইউটিউবে তো পিডিএফ ফাইল ইউটিউবে কী করে দেবো, দেওয়া যাবে না। তো সমস্ত কিছু আমি টেলিগ্রামে দিই। তো তোমরা কী করবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা টেলিগ্রামে পাবে, ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট তুমি পাবে, আর তারপরে সমস্ত ক্লাসের পিডিএফ পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাবে, ঠিক আছে। তার জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার কালকে ঠিক রাত 8টার সময় তোমাদের সাথে ইংলিশ ক্লাস নিয়ে। তাহলে আজকের মতন আমাকে বিদায় দাও, আমি আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট।